শিক্ষার্থীরা, আজকে আবার আমি তোমাদের সামনে এসেছি। আজকে আমরা আলোচনা করব শব্দবিধান। এটাও হলো বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় পরিচ্ছেদের শব্দবিধান। আমরা গত ক্লাসটা করেছি নত্যবিধান নিয়ে। সেই নত্যবিধান সম্পর্কে আমি আশা করি তোমরা সেটা আয়ত্ত করেছো, তোমরা জেনেছ। আজকে আমরা আলোচনা করব সত্যবিধান। সত্যবিধান আলোচনা করার আগে আমাদের সংজ্ঞাটা কি জানতে হবে। তো সংজ্ঞাটা হলো তৎসম শব্দের মূর্ধন্য ষ ব্যবহারের যে বিধান, সেই বিধানটাকে বলা হয় সত্যবিধান। আমাদের স তিনটা আছে না, এই তালব্য স, দন্তের স, মূর্ধন্য স, এই তিন স এর মূর্ধন্য স ব্যবহারের যে বিধান, এই বিধানটাকে বলা হয় হলো সত্যবিধান। কি? তৎসম শব্দ। তৎসম শব্দ সম্পর্কে গত ক্লাসে আমি এর ব্যাখ্যা দিয়েছি, আশা করি মনে আছে। বাংলা এই যে ভাষার উৎপত্তিগত ভাবে যে শব্দ সম্ভার আছে, 5 ভাগে ভাগ করা যায়, সেটাও বলেছি। আশা করি সেটাও তোমরা আয়ত্ত করেছো। সেই 5 প্রকারের একটা প্রকারের নাম তৎসম। তৎসমটার ব্যাখ্যাটা সেটাও তোমরা আয়ত্ত করেছো, আমি আশা রাখি। তো ওটা নিয়ে আলোচনা করার দরকার নেই। এবং আরেকটা বিষয় তোমরা অবশ্যই জ্ঞাত আছো যে শতকরা প্রায় 44টা শব্দ বাংলা ভাষায় আছে যেগুলো হলো সংস্কৃত থেকে আসছে। সংস্কৃত হলো কি? দেবানাং জনান্তি কুরু মনুষ্য ভবা। এই যে কথাটা আমি বললাম, বাক্যটা বললাম, এটা হলো সংস্কৃত কথা। এই শব্দে, এই সংস্কৃত যেখানে আছে সেখানে মূর্ধন্য ষ ব্যবহার আছে। তো আমরা নিয়মগুলো জানবো বরাবরের মতো। নত্যবিধানের যেরকম নিয়মগুলো আমরা আয়ত্ত করেছি, আমরা সত্যবিধানেরও নিয়মগুলো আয়ত্ত করব। তো সেই নিয়মের 1 নম্বরে যেটা আছে, আমরা অভিন্ন স্বরধ্বনি এবং ক রয়ের পরে মূর্ধন্য ষ ব্যবহার হয়। যেমন ভবিষ্যৎ, যেমন কি ভবিষ্যৎ। তাহলে বর পরে কি বসলো? মূর্ধন্য ষ। কি রকম? ভ যোগ ব যোগ এই যে রস্যিকারটা, তারপরে মূর্ধন্য ষ যোগ হবে। তাহলে অভিন্ন স্বরধ্বনি। স্বরধ্বনি মোট কয়টা? 11টা। কিন্তু সেই 11টা অ আর আ বাদ দিলে 9টা থাকে। তারপরে যদি হয় এরকম মূর্ধন্য ষ ব্যবহার হবে। ঠিক আছে? এরপরে হলো ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের কতকগুলো ধাতুতে মূর্ধন্য ষ ব্যবহার হয়। যেমন অভিষেক, 2 নম্বরে অভিষেক যদি আমরা লিখি, উচ্চারণে কোনো সমস্যা নাই, কিন্তু এটা না, এটা হবে কি? অভিষেক, প্রতিষ্ঠান, সুষমা, এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলো তোমার এই নিয়মে ব্যবহার করা হয়ে থাকে। এবারে আমরা যাব হলো 3 নাম্বার। 3 নাম্বার কি? ঋকার। ঋকারের পরে মূর্ধন্য ষ হয়। যেমন ঋষি, কৃষক। কৃষকটা কি? কর পরে ঋকার। কর পরে কি? দেখো ক, তারপরে কি? ঋকার, তারপরে মূর্ধন্য ষ যোগ হয়। তাহলে কি বুঝলাম আমরা? ঋকার যদি থাকে, ঋকারের পরে মূর্ধন্য ষ হবে। এবার 4 নম্বরে যাব আমরা। 4 নাম্বারটা হলো কি?
তোমার ট বর্গীয় যে ধ্বনিগুলো আছে তার সঙ্গে সবসময় মূর্ধন্য ষ যোগ হয়ে থাকে। সেটা কি? ট বর্গীয় ধ্বনি। ট বর্গীয় ধ্বনি যেমন ট, কি? কাষ্ঠ, কষ্ট, নষ্ট। এরকম যদি ট বর্গীয় ধ্বনির সঙ্গে যদি ষয়ের যুক্ত হয় তাহলে মূর্ধন্য ষ হবে, দন্ত্য ষ হবে না। ট বর্গীয় ধ্বনি যদি থাকে। তারপরে কি? তোমার রয়ের পরে, রয়ের পরেও মূর্ধন্য ষ যোগ হয়। রি, রিকার, র এগুলো থাকলে পরে তারপরে মূর্ধন্য ষ যোগ হয়। এবার একটু কাটা লাগতেছে, বুঝলে? এই দেওয়ার পরে মনে নেই, তাহলে আমি হেলেই কাশ কাটার জন্য বাড়িতে লাগছিল। রয়ের পরে মূর্ধন্য ষ হয়, যেমন বর্ষা। এই যে এখানে রেপ আছে না, ব, রেপটা হলো কি? র, তারপরে কি হবে? বর্ষা। এরকম র থাকলেই তারপরে মূর্ধন্য ষ ব্যবহার হয়ে থাকে। এইবার যদি র থাকে, রয়ের পরে যদি এই অ আ ছাড়া অন্য স্বরধ্বনি আসে রয়ের পরে, রয়ের পরে যদি অ আ ভিন্ন অন্য 9টা স্বরধ্বনি আসে তাহলে সেখানে কি ব্যবহার হবে? মূর্ধন্য ষ ব্যবহার হবে। যেমন এই বিষয়টা মনে রেখো, খুবই ক্রিটিক্যাল বিষয়, আমরা অনেকেই ভুল করে থাকি। সেটা হলো কি? যেমন আমরা লিখবো হলো পরিষ্কার, পরিষ্কার। এই যে এখানে র, রর পরে কি? হর্ষই, রর পরে কি? রস্বীকার, র রস্বীকার, হর্ষই। এই হর্ষ রর পরে যদি এই হর্ষই থাকে তারপরে তোমার এই যে মূর্ধন্য ষ যোগ হবে। রর পরে অ আ ভিন্ন যদি অন্য 9টা স্বরধ্বনি আসে তাহলে রস্বীকারে এই মূর্ধন্য ষ ব্যবহার হবে। তাহলে রয়ের পরে যদি অ আ থাকে তাহলে কি ব্যবহার হবে? সেখানে মূর্ধন্য ষ ব্যবহার নাই। যেমন পুরস্কার, দেখো প দিয়ে শুরু, তারপরে র, তারপরে স, তারপরে ক, তারপরে র, কিন্তু এই রর পরে এই যে হর্ষই, রস্বীকার, এই রস্বীকারের কারণেই শুধু মূর্ধন্য ষ দন্তের স্বর ব্যবহারটা পার্থক্য হলো। তো এই যে ক্রিটিক্যাল বিষয়, কুটি কুটি বিষয়গুলো একেবারেই মানে অনেকেরই আমাদের অজানা থাকে। যদি ভালো করে আমরা পড়াশোনা করি, বিষয়টা যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমাদের কাজে লাগবে, পরীক্ষায় কাজে লাগবে, ভবিষ্যৎ জীবন করার সময়ও কাজে লাগবে। তো এরপরে আসবো কতকগুলো শব্দে দত্তবিধানে যেরকম স্বভাবতই মূর্ধন্য ব্যবহার হয়ে থাকে, এখানেও স্বভাবতই মূর্ধন্য ষ ব্যবহার হয়ে থাকে। যেমন আষাঢ়, পৌষ, পুষ, উষা, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, এরকম আরো অনেক শব্দ আছে যে শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ ব্যবহার হয়ে থাকে। এগুলো আয়ত্ত করতে গেলে কি হবে? আমাদের পড়াশোনা করতে হবে। অনেকেই আমরা মনে করে থাকতে পারি যে বাংলা আমাদের মাতৃভাষা সহজ, না, মোটেই সহজ মনে করো না। বাংলাটার যে ছোটখাটো যে নিয়ম কানুন গুলো আছে সে নিয়মগুলো আয়ত্ত করতে না পারলে বাংলা আমরা ঠিক মতো পড়া বা কাউকে বলা বা কোথাও লেখায় আমরা ভুল করে ফেলবো। বাংলা একটা জটিল একটা বিষয়, এটা তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা যদি করো, আয়ত্ত যদি করতে পারো, তবেই হলো ভবিষ্যৎ গড়ার
ক্ষেত্রে উপকৃত হবে তোমরা। তো এবারে আমাদের গেল, এবার কিছু কিছু নিয়ম আছে যে সমস্ত নিয়মে তোমার মূর্ধন্যস্বর ব্যবহার হয় না। কিরকম? তোমরা স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বাজারে দেখবে, দোকানে দেখবে সাইনবোর্ড লেখা আছে, আছে না? কিরকম? বলাকা স্টোর, এই যে এরকম ফাইন করে গোল্লা দিয়ে ট লেখে, এটা হলো ভুল। কারণ কি? বিদেশি শব্দে কোনো অবস্থাতেই মূর্ধন্যস্বর ব্যবহার নাই। বিদেশি শব্দ কি? এটা অতৎসম শব্দ, তৎসম শব্দ নয়। বিদেশি, মাথায় রাখবে শুধু, বিদেশি শব্দে কোনো অবস্থাতেই মূর্ধন্যস্বর ব্যবহার নেই। স্টোর একটা বিদেশি শব্দ, এতে তোমার মূর্ধন্যস্বর হবে না। তাহলে হবে কি? বলাকা দন্তের স, স্টোর, বলাকা স্টোর, দন্তের স, দন্তের শয়ের ট ওকার স্টোর। এরকম সিস্টার বলো, ডাস্টার বলো, মাস্টার বলো, স্টেশন বলো, স্টেশনারি বলো, সর্বক্ষেত্রে দন্তেশ্বর ব্যবহার আছে, মূর্ধন্যস্বর ব্যবহার নাই। আবার সাত প্রত্যয়যুক্ত শব্দগুলো আছে না, যেমন হলো কি? অগ্নি, এখানে এই সাত হলেই দন্তেশ্বর হবে। অগ্নিস্বাদ, ধূলিস্বাদ, ভবিষ্যৎ, এই সাত হলে পরে দন্তেশ্বর হবে, মূর্ধন্যস্বর ব্যবহার নাই। তারপরে কি? বাংলা ক্রিয়াপদ, বাংলা ক্রিয়াপদ কি আছে? সেখানে মূর্ধন্যস্বর ব্যবহার নাই। যেমন ধরিস, দন্তেশ্বর হবে। মারিস, খাস, চাষ, সব দন্তেশ্বর, মূর্ধন্যস্বর ব্যবহার নাই। তো বন্ধুরা, আজকে আমরা সত্য বিধান নিয়ে আলোচনা করলাম। তোমরা সবাই বাসায় বসে মনোযোগ সহকারে নিয়মগুলো, ব্যতিক্রমী নিয়মগুলো তোমরা যদি আয়ত্ত করো, তাহলে পরীক্ষা ভালো করবে, ভবিষ্যৎ জীবনে তোমাদের কাজে লাগবে, ভবিষ্যৎ জীবন গড়ার ক্ষেত্রে তোমরা উপকৃত হবে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, মঙ্গল কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। একটা নিয়ম বাদ গেছে কোনটা?